ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10 এর প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। ডিটেলসে আলোচনা করছি, মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, বুঝে নাও। চ্যাপ্টারটি খুবই সহজ। প্রথমে আলোচনা করব ভৌতবিজ্ঞান ও পরিবেশ। ভৌতবিজ্ঞান এবং পরিবেশ আমাদের চারপাশে, অর্থাৎ পরিবেশ বলতে আমাদের চারপাশে যেগুলো আছে, পারিপার্শ্বিক যে অবস্থাগুলো রয়েছে, উদ্ভিদ প্রাণী সমস্ত কিছু নিয়ে আমাদের কিন্তু যে জগৎ, অর্থাৎ আমাদের চারপাশের যে জগৎ, তাকে আমরা কি বলবো? পরিবেশ। এই পরিবেশে পৃথিবীতে কি রয়েছে? বিভিন্ন বায়ুমণ্ডলের গঠন রয়েছে। এই বায়ুমণ্ডলের গঠনে আমরা প্রথমে পাবো ট্রপোস্ফিয়ার, তারপরে আমরা পাবো স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে আমরা পাবো ওজোনোস্ফিয়ার, তারপরে আমরা পাবো মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এইভাবে পরপর পাবো, সেগুলো আমরা পরপর চিত্র আকারে বুঝবো এবং একদম সহজভাবে এখান থেকে টু দা পয়েন্ট যে সকল কোশ্চেন আসতে পারে সেগুলোও বলে দেব। তাহলে বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবী পৃষ্ঠকে যে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে মিশ্র গ্যাসীয় পদার্থ কি করে রেখেছে? আকৃষ্ট করে রেখেছে বা চাদরের মতো অবস্থান করে রয়েছে চারিদিকে, সেটাকে আমরা কি বলবো? বায়ুমণ্ডল। এবার অনেকে বলবে, স্যার বায়ুমণ্ডল মানে তো আমরা জানি মণ্ডল পাড়ার ভেতর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তাকে বায়ুমণ্ডল বলে। এটা অনেকে ইয়ার্কি করে বলে, কিন্তু অ্যাকচুয়ালি মণ্ডল পাড়ার ভেতর দিয়ে নয়, পৃথিবীর চারপাশে যে চাদরের মতো আকৃষ্ট করে রয়েছে সেটাকে আমরা কি বলবো? যে মিশ্র গ্যাসীয় পদার্থ, সেটাকে আমরা বায়ুমণ্ডল বলবো। পরীক্ষার হলে তোমাদের কিন্তু একদম টু দা পয়েন্ট অ্যান্সার লিখতে হবে যে বায়ুমণ্ডল কাকে বলে? যে পৃথিবীর চারপাশে চাদরের মতো কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে বিস্তৃত রয়েছে মিশ্র গ্যাসীয় পদার্থ, তাকে আমরা বলবো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদান রয়েছে, নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, আর্গন রয়েছে, কার্বন ডাই অক্সাইড রয়েছে। এবার এখানে নাইট্রোজেন কত পরিমাণে রয়েছে? মনে রাখতে হবে নাইট্রোজেন রয়েছে 78.09%। অক্সিজেন কত পরিমাণে রয়েছে? অক্সিজেন রয়েছে 20.95%। আর্গন কত পার্সেন্ট রয়েছে? 0.93%। এবং 0.03% কার্বন ডাই অক্সাইড রয়েছে। এইখান থেকে এমসিকিউ কোশ্চেন দেয় যে বায়ুমণ্ডলের উপাদান নাইট্রোজেন এর পরিমাণ কত? তোমরা বলবে 78.09%। যদি বলে অক্সিজেনের পরিমাণ কত? তোমরা বলবে 20.95%। এবার অনেকে বলবে, স্যার 95 কেন বলছেন, ওটা তো 95। না বাবু, যদি দশমিকের পরে দুটো সংখ্যা থাকে, দশমিকের পরে দুটো সংখ্যাকে আমরা ভেঙে ভেঙে বলবো, ঠিক আছে? এগুলো আমি ম্যাথে একদম ডিটেলসে বোঝাবো। এগুলো জাস্ট ভৌতবিজ্ঞানের জিনিস, কনসেপ্ট বোঝো, জিনিসগুলো মনে রাখার চেষ্টা করো। এরপর দেখো, এছাড়াও বিভিন্ন নিয়ন, হিলিয়াম, মিথেন, জেনন, হাইড্রোজেন এই সকল গ্যাসও রয়েছে। তাছাড়া জলীয় বাষ্প, ধূলিকণা এগুলো কিন্তু বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে। এবারে আমাদের মনে রাখতে হবে যে ধূলিকণা বা বিভিন্ন ধরনের নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার অক্সাইড গুলো যে রয়েছে সেগুলো আমাদের কি কি কাজে লাগছে, সেগুলো আমাদের কতটা কার্যকারী। দেখো, অক্সিজেন আমরা কি করছি? প্রাণীরা অক্সিজেন গ্রহণ করছি বলেই কিন্তু বেঁচে রয়েছি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। সেই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদরা কি করছে? সালোক সংশ্লেষের সময় দিবালোকে অর্থাৎ দিনের বেলা কি করছে? খাদ্য প্রস্তুত করার জন্য তারা কিন্তু গ্রহণ করছে। কিন্তু রাত্রিবেলা একটি গাছ সবসময়ের জন্য অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। জীবন বিজ্ঞানে এগুলো আমি ডিটেলসে বোঝাচ্ছি, জীবন বিজ্ঞানেরও ক্লাস তোমরা দেখবে। এবারে আমরা এরপরে বায়ুমণ্ডলের যে গঠন, বায়ুমণ্ডলের যে স্তর, পরপর 6টা স্তর রয়েছে, সেই 6টি স্তর পরপর আমরা ডিটেলসে বুঝবো। বায়ুমণ্ডলের কয়টি স্তর রয়েছে? টোটাল 6টি স্তর রয়েছে। এখানে চিত্র দিয়ে সুন্দর করে বুঝবো। তাহলে বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলের যে 6টি স্তর, নাম্বার 1 হচ্ছে ট্রপোস্ফিয়ার, নাম্বার 2 হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে ওজোনোস্ফিয়ার রয়েছে। কিন্তু মূলত যে 6টি স্তর, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, তারপর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, 6টি স্তর। প্রথম স্তর ট্রপোস্ফিয়ার, এটি বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর। ট্রপোস্ফিয়ার নিচে রয়েছে, এটি সমুদ্রপৃষ্ঠের ওপরে
16 থেকে 18 কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে, অর্থাৎ সমুদ্রভাগ, এটা সমুদ্রভাগ, সেখান থেকে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত রয়েছে ট্রপোস্ফিয়ার। এবং এই যে ট্রপোস্ফিয়ার এর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু গড় হিসাব আমাদের মনে রাখতে হবে 15 ডিগ্রি সেলসিয়াস। এবং সব থেকে বেশি যত উপরের দিকে তুমি উঠবে তত কিন্তু উষ্ণতা কমতে থাকবে, এবং উষ্ণতা কমতে কমতে ট্রপোস্ফিয়ার যখন 16 থেকে 18 কিলোমিটারের মধ্যে যাবে তখন তার উষ্ণতা হবে -56 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমাদের একটি পয়েন্ট মনে রাখতে হবে, প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা 6.5 ডিগ্রি সেলসিয়াস কমে যায়, এগুলো আমরা মনে রাখবো। এরপরে দেখো, বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলকণা এই স্তরে রয়েছে। তাছাড়াও মনে রাখবে বজ্রপাত, ঝড়, বৃষ্টি সমস্ত কিছু কিন্তু এই ট্রপোস্ফিয়ারে হয়। এই জন্য ট্রপোস্ফিয়ারকে আমরা ক্ষুদ্র মণ্ডল বা পরিবর্তনশীল স্তরও বলে থাকি। তাহলে কোশ্চেন যদি এমসিকিউ এইভাবে দেয় যে ক্ষুদ্র মণ্ডল কাকে বলা হয়, ঝড় ঝঞ্ঝার জন্য যে স্তরটা সেই স্তরের নাম কি, তোমরা বলবে ট্রপোস্ফিয়ার, অর্থাৎ প্রথম সর্বনিম্ন যে স্তর সেটা। অর্থাৎ মনে রাখতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যার গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বোচ্চ সীমায় পৌঁছালে সব থেকে কম উষ্ণতা প্রতি ডিগ্রি সেলসিয়াস পরপর যে উষ্ণতা কমছে 1 কিলোমিটার উচ্চতার জন্য 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কমছে, এবং সর্বোচ্চ স্তরে -56 ডিগ্রি সেলসিয়াস কমছে, সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং এই জায়গায় আমাদের আরো একটা জিনিস মনে রাখতে হবে, ট্রপোস্ফিয়ারের উপরের দিকে স্থির উষ্ণতা অঞ্চল, অর্থাৎ 10 থেকে 15 কিলোমিটার এই স্তরটায় উষ্ণতার না পরিবর্তন হচ্ছে, একই রকমের থাকছে, না বাড়ছে না কমছে, একই থাকছে, এই জায়গাটাকে আমরা বলবো ট্রপোপজ। যদি বলে ট্রপোপজ কাকে বলে, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব প্রান্তে, এবং এই যে কিলোমিটারটা মনে রাখতে হবে 10 থেকে 16 কিলোমিটারের মধ্যে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা স্থির থাকে, একে আমরা কি বলি, ট্রপোপজ বলি। মনে রাখবে তাহলে ট্রপোস্ফিয়ার কি সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ার। এরপরে ট্রপোস্ফিয়ারের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপর থেকে, অর্থাৎ 16 থেকে 45 কিলোমিটার বিস্তৃত বায়ুমণ্ডলের যে স্তর তাকে আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের উপরে, অর্থাৎ এটা ছিল ট্রপোস্ফিয়ার, তার উপরে কতটা 16 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত স্তরটাকে আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উষ্ণতা কমে না, যত উপরের দিকে যাওয়া যায়, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ারে যখন পরপর উপর দিকে যাবে, যখন তুমি 45 কিলোমিটার পর্যন্ত যাবে তখন কিন্তু পরপর উষ্ণতা বাড়তে বাড়তে আবারও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চলে আসবে। ট্রপোস্ফিয়ারে কি ছিল, যে উষ্ণতা গড় উষ্ণতা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, যত উপরের দিকে উঠবে উষ্ণতা পরপর কমতে থাকবে, এবং সর্বোচ্চ সীমানায় গিয়ে -56 ডিগ্রি সেলসিয়াস হবে। স্ট্র্যাটোস্ফিয়ারে ঠিক উল্টোটা, -56 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হচ্ছে, যখন ঊর্ধ্ব সীমায় পৌঁছাচ্ছে তখন কিন্তু উষ্ণতা আবার 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, উষ্ণতা পরপর বাড়তে থাকছে। তারপরে মনে রাখবে এই স্তরে ধূলিকণা, জলীয় বাষ্প, ঝড় বৃষ্টি, বজ্রপাত কিছুই হয় না, এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা শান্ত মণ্ডল বলি। স্ট্র্যাটোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা, ধূলিকণা, জলীয় বাষ্প কিছুই থাকে না বলে স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা বলি শান্ত মণ্ডল। এই কারণে আমরা মনে রাখবো জেট প্লেনগুলো সহজেই কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলাচল করতে পারে, জেট প্লেনগুলো স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিয়ে চলাচল করে। যদি বলে এমসিকিউ দিয়ে দেয় যে জেট প্লেনগুলো কোন স্তরের উপর দিয়ে যায়, তোমরা বলবে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে দিয়ে যায়। আবার এখান থেকে আমাদের আরো একটা জায়গা মনে রাখতে হবে, এই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনোস্ফিয়ার কিন্তু রয়েছে, যেটা অতিবেগুনি রশ্মি, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি সেখান থেকে কিন্তু রক্ষা করছে। একটু পরে আমি আলোচনা করছি ডিটেলসে। চলো এবারে আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে আরো কিছু অংশ জানবো। এই স্তরে বায়ুচাপ সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের 1000 অংশ
সরি 1/1000 হয়ে যায়, 1/1000। স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ স্তর অর্থাৎ শেষ সর্বোচ্চ স্থির উষ্ণতা অঞ্চলকে আমরা স্ট্র্যাটোপজ বলি। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় যেমন আমরা একটা শান্ত উষ্ণতা অঞ্চল পেয়েছিলাম যেটাকে আমরা ট্রপোপজ বলেছিলাম, ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে স্ট্র্যাটোস্ফিয়ারেও সেম একদম সর্বোচ্চ স্তরে স্থির উষ্ণতা একটা অঞ্চল রয়েছে, তাকে আমরা বলি স্ট্র্যাটোপজ। এবারে আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোনোস্ফিয়ারটা রয়েছে, অতিবেগুনি রশ্মি থেকে যে রক্ষা করছে আমাদের পৃথিবীকে, সেটা আমরা আলোচনা করব। শান্তমণ্ডলের ওপর থেকে অর্থাৎ 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠের সাপেক্ষে ওজোন গ্যাস সমৃদ্ধ, ওজোন গ্যাস বলতে O3 গ্যাসের কথা বলা হচ্ছে, এই বায়ুস্তরটি আছে যেটাকে আমরা বলি ওজোন মণ্ডল বা ওজোনোস্ফিয়ার। এই স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। এই স্তরে উষ্ণতা প্রায় 76 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গা থেকে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয় বা মানে কোশ্চেন দিতে পারে ওজোনোস্ফিয়ার কি, 2 নম্বরের কোশ্চেন, তোমরা কিন্তু এটা লিখবে যে শান্তমণ্ডলের উপর থেকে প্রায় 20 থেকে 30 কিমি উচ্চতা পর্যন্ত ভূপৃষ্ঠের সাপেক্ষে ওজোন গ্যাস সমৃদ্ধ যে বায়ুস্তরটি রয়েছে তাকে আমরা ওজোন মণ্ডল বা ওজোনোস্ফিয়ার বলবো। এই স্তরে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। এই স্তরের উষ্ণতা প্রায় 76 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা মনে রাখবো। তারপরে দেখো মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপর থেকে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরকে মেসোস্ফিয়ার বলবো। কি বললাম? স্ট্র্যাটোস্ফিয়ারের উপর থেকে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরকে মেসোস্ফিয়ার বলবো। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়, অসমভাবে উষ্ণতা আবারও হ্রাস পেতে থাকে। প্রথমে ট্রপোস্ফিয়ারে উষ্ণতা হ্রাস হচ্ছিল, স্ট্র্যাটোস্ফিয়ারে আবার উষ্ণতা বাড়ছিল, আবার যখন মেসোস্ফিয়ারে যাচ্ছে উষ্ণতা আবারও কমছে এবং ঊর্ধ্বসীমায় গিয়ে -93 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে যাচ্ছে। এই তাপমাত্রাই হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা। এখান থেকে এমসিকিউ কোশ্চেন এইভাবে দেয়, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া যায় বা সবচেয়ে কম তাপমাত্রা রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে? তোমরা বলবে মেসোস্ফিয়ারে। কতটা? -93 ডিগ্রি সেলসিয়াস, -93 ডিগ্রি সেলসিয়াস। তারপরে দেখো মেসোস্ফিয়ারের ওপরের দিকে স্থির উষ্ণতার যে অঞ্চল সেটা হচ্ছে মেসোপজ, এবং মেসোস্ফিয়ারকে আমরা শীতল মণ্ডল বা শীতলতম স্তর বলে থাকি, এটা আমরা মনে রাখবো। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় আমরা পেয়েছিলাম শান্ত উষ্ণতা সম্পূর্ণ অঞ্চল ট্রপোপথ, স্ট্র্যাটোস্ফিয়ারেও সেম পেয়েছিলাম, ঊর্ধ্বসীমায় শান্তমণ্ডল একটা পেয়েছিলাম, উষ্ণতা স্থির থাকে স্ট্র্যাটোপথ। মেসোস্ফিয়ারেও কিন্তু ঊর্ধ্বসীমায় একই জিনিস রয়েছে যেটা হচ্ছে মেসোপথ। এই পথগুলো রয়েছে বলেই কিন্তু আমরা এক একটা স্তরকে আলাদা আলাদা করতে পারছি। চলো এরপরে আমরা মেসোস্ফিয়ারের পরে থার্মোস্ফিয়ার কি এটা সম্পর্কে আলোচনা করব। মেসোস্ফিয়ারের ওপরে অর্থাৎ 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরকে থার্মোস্ফিয়ার বলবো। কি বললাম? মেসোস্ফিয়ারের ওপর থেকে 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে থার্মোস্ফিয়ার বলবো। বায়ুমণ্ডলের এই স্তরে বাতাসের কোনো অস্তিত্ব এখানে কিন্তু নেই। কি বললাম? বায়ুমণ্ডলের এই স্তরে বাতাসের কোনো অস্তিত্ব নেই থার্মোস্ফিয়ারে। আকাশের রং কালো বর্ণের দেখায়। কি জন্য দেখায়? কোনো বায়ুমণ্ডলের স্তর নেই বলে আকাশকে এই জায়গায় কালো বর্ণের দেখায়। এবং উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অতিবেগুনি রশ্মি যেমন এক্স রশ্মি, গামা রশ্মি, মহাজাগতিক রশ্মি দ্রুত হারে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে এবং এর ঊর্ধ্বসীমায় যে উষ্ণতা সেটা হচ্ছে 1250 ডিগ্রি সেলসিয়াস। এবং আমাদের মনে রাখতে হবে বিভিন্ন তেজস্ক্রিয় বা সূর্যরশ্মির যে তেজস্ক্রিয় মানে তরঙ্গগুলো আসে এখানে কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে ওই তরঙ্গগুলো ভেঙে যায়। এই জন্য থার্মোস্ফিয়ারকে আমরা বলি আয়নোস্ফিয়ার। পরীক্ষার হলে এই থার্মোস্ফিয়ারের অপর নাম কি
বা থার্মোস্ফিয়ারের জায়গায় আয়োনোস্ফিয়ারও থাকতে পারে। আয়োনোস্ফিয়ার কিন্তু থাকতে পারে, এটা আমরা মনে রাখবো। কেন আয়োনোস্ফিয়ার বলা হচ্ছে? কারণ সূর্য রশ্মি থেকে যে ধরনের তরঙ্গ আসছে, অর্থাৎ সেই তরঙ্গকে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে ভেঙে দিচ্ছে কিন্তু এই থার্মোস্ফিয়ার। কারণ এখানে প্রচুর পরিমাণে এক্স রশ্মি, গামা রশ্মি, মহাজাগতিক রশ্মি কিন্তু এখানে রয়েছে। উষ্ণতা কিন্তু এখানে প্রবল হারে বাড়ে, অর্থাৎ 1250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা হয়ে থাকে। তারপরে দেখো, থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, অর্থাৎ আমরা যে বেতার বা রেডিও শুনতে পাই সেটা হয়ে থাকে এই থার্মোস্ফিয়ারে। কোশ্চেন দেখবে পরীক্ষায় দেয়, বেতার তরঙ্গ কোন স্তর থেকে ফিরে আসে? বেতার তরঙ্গ আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার স্তর থেকে ফিরে আসে, মনে রাখতে হবে। মেরু অঞ্চলে এই স্তরে মেরু জ্যোতি দেখা যায়। কোশ্চেন এইভাবেও দেয়, মেরু জ্যোতি দেখা যায় কোন স্তরে? মেরু জ্যোতি দেখা যায় থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ারে, এইভাবেও কোশ্চেন দিতে পারে। তারপরে দেখো, থার্মোস্ফিয়ারের যে উচ্চতা তার উষ্ণতা বৃদ্ধি হয় না, সেই অঞ্চলকে আমরা থার্মোপজ বলবো। অর্থাৎ একটি অঞ্চল রয়েছে ট্রপোপজের মতো, যেখানে কোনো উষ্ণতা নেই। স্ট্র্যাটোপজেও আমরা বলেছিলাম উষ্ণতা বাড়ছে না, স্ট্র্যাটোস্ফিয়ার, এবং তারপরে আমরা পড়েছিলাম মেসোপজ, তারপরে আমরা বললাম থার্মোপজ। এটা আমরা মনে রাখবো। এবং এই জায়গায় আমাদের মনে রাখতে হবে আন্তর্জাতিক বিভিন্ন স্পেস স্টেশন এই জায়গায় অবস্থিত, অর্থাৎ আন্তর্জাতিক স্পেস স্টেশনের যে কক্ষপথগুলো বায়ুমণ্ডলের স্তরে রয়েছে এই অঞ্চলে কিন্তু থাকে, যার উচ্চতা 320 থেকে 380 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। এই জায়গাগুলো আমরা মনে রাখবো। চলো এরপরে আমরা এক্সোস্ফিয়ার কি সেটা সম্পর্কে আলোচনা করি। এক্সোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের ঠিক ওপরে, অর্থাৎ 500 থেকে 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে আমরা এক্সোস্ফিয়ার বলবো। এক্সোস্ফিয়ারের যখন উচ্চতা বাড়ছে তাহলে উষ্ণতাও এখানে কিন্তু পরপর বাড়তে থাকবে। কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন এখানেই অবস্থিত। কোশ্চেন এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে, এই লাইন থেকে কোশ্চেন দেবে যে কৃত্রিম উপগ্রহ বা মহাকাশ স্টেশন কোন স্তরে অবস্থিত? তোমরা বলবে এক্সোস্ফিয়ারে অবস্থিত। এক্সোস্ফিয়ারের উচ্চতা কত? 500 থেকে 750 কিলোমিটার পর্যন্ত। তারপরে দেখো, এই স্তরটি মূলত অক্সিজেন দ্বারা গঠিত হলেও সামান্য পরিমাণে হিলিয়াম ও হাইড্রোজেন দেখা যায়। থার্মোস্ফিয়ার এই স্তরে সংযোগকারী স্তরকে থার্মোপজ বলবো। এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলে উষ্ণতম স্তর, মনে রাখবে এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর, এটা উষ্ণতম, ঠিক আছে, উষ্ণতম স্তর, এটা আমরা মনে রাখবো। তাহলে যদি বলে হিলিয়াম বা হাইড্রোজেন কোথায় বা কোন স্তরে দেখা যায়, তোমরা বলবে এক্সোস্ফিয়ার স্তরে। আশা করি ক্লিয়ার। কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন দেখা যায় এক্সোস্ফিয়ারে, এই জায়গাগুলো আমরা মনে রাখবো। তারপরে সব থেকে লাস্ট স্তর যেটা আমাদের সিলেবাসে রয়েছে, এর পরেও স্তর রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ম্যাগনেটোস্ফিয়ারকে আমরা শেষ হিসেবে ধরছি। ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ারের ওপর থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা, অর্থাৎ 750 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলবো। এক্সোস্ফিয়ারের ওপর থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা 750 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলবো। এই স্তরে উষ্ণতা 1600 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে থাকে। এই স্তরে উষ্ণতা 1600 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে থাকে। এই স্তরে সমস্ত বায়বীয় উপাদান আয়নিত অবস্থায় থাকে। এই জায়গা থেকে কোশ্চেন দেয়, আয়নিত অবস্থায় থাকে বা সমস্ত বায়বীয় উপাদান আয়নিত অবস্থায় থাকে কোন স্তরে? তোমরা বলবে ম্যাগনেটোস্ফিয়ারে। অধিক উচ্চতায় উপাদানগুলো বলয় আকার ধারণ করে এবং এই বলয়গুলোকে আমরা ভ্যান অ্যালন বিকিরণ বলয় বলে থাকি। ভ্যান অ্যালন বিকিরণ বলয় কি? এইভাবে কোশ্চেন পরীক্ষায় দেয় বা কোন স্তরে দেখা যায়? মনে রাখবে ম্যাগনেটোস্ফিয়ারে বিভিন্ন বায়বীয় উপাদান আয়নিত অবস্থায় থাকে। অধিক উচ্চতায় এই উপাদানগুলো বলয় আকার ধারণ করে বলে একে আমরা ভ্যান অ্যালন বিকিরণ বলয় বলে থাকি, যেটা ম্যাগনেটোস্ফিয়ারে থাকে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। টোটাল আমরা কয়টি স্তর জানলাম? টোটাল আমরা 5টি স্তর পরপর আলোচনা করলাম। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার,
তারপরে মেসোস্ফিয়ার, তারপরে বললাম থার্মোস্ফিয়ার, তারপরে বললাম এক্সোস্ফিয়ার, তারপরে ম্যাগনেটোস্ফিয়ার নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা উচ্চতা ভেদ অনুসারে উষ্ণতা যে তারতম্য হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা আমরা একটুখানি ডিটেলস জানবো। এবং তারপরে আমরা কিন্তু বিশ্ব উষ্ণায়ন কি, ওজোন স্তর কি, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে উচ্চতা ভেদে উষ্ণতা তারতম্যের কারণ কি? আমরা জানি ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে যখন উচ্চতা বাড়ছে তখন প্রত্যেক 1 কিলোমিটার উচ্চতার জন্য 6.5 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কমে যাচ্ছে। কি জন্য কমছে? দেখো, সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে এবং পৃথিবীর তাপ পৃথিবীতে এসে পড়লে সূর্যের তাপ পৃথিবীতে এসে পড়লে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। ফলে উত্তপ্ত ভূপৃষ্ঠ কাছাকাছি বায়ুও ধীরে ধীরে উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে জলীয় বাষ্প এবং ধূলিকণার পরিমাণ বেশি থাকায় জলীয় বাষ্প এবং ধূলিকণা তাপ শোষণ করে এবং বায়ুতে উত্তপ্ত করে। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যাবে তত উষ্ণতা কমতে থাকবে এবং প্রতি কিলোমিটার মানে নিচের দিকে বায়ুর ঘনত্ব বেশি, এই জন্য উষ্ণতা একটু বেশি হবে, পরপর কমতে থাকবে। এখানে দেখো বায়ুর উষ্ণতা প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কমে যায় এবং 3050 মিটার উচ্চতায় গিয়ে বায়ুর উষ্ণতা হয়ে যায় 0 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকেই এমসিকিউ দেয়, কত মিটার উচ্চতায় বায়ুর উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস হয়? তোমরা বলবে 350 মিটার মানে উচ্চতায়, 350 মিটার উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে বায়ুর উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। এই জন্য দেখবে যারা পাহাড়ে ঘুরতে যাও, পাহাড়ের উপরে দেখবে বরফ জমে আছে। কেন? উচ্চতার জন্য। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা বা উঁচু উঁচু যে পর্বত, সেখানে কিন্তু সারা বছর বরফে ঢাকা থাকে এই একই কারণে। কারণ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিশ্চয়ই বরফ থাকবে। অবশ্যই পাহাড়ে যাও, ঘুরতে যাও, মজা লাগবে। ঠিক আছে, চলো এবারে আমরা ওজোন স্তর কি, ওজোন স্তর কিভাবে সৃষ্টি হচ্ছে সেগুলো আমরা জানবো। তাহলে ওজোনোস্ফিয়ারে আমরা জেনেছিলাম, স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা ওজোন স্তর পেয়েছিলাম। এই ওজোন স্তর কি করে? সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিগুলোকে শোষণ করে। এটা কিভাবে তৈরি হচ্ছে সেটাও আমরা কিন্তু একটু জানবো। তাহলে এখানে দেখো আমি ডিটেলসে লিখেছি, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে দুটি অনুক্রমিক আলোক রাসায়নিক বিক্রিয়ায় ওজোন গ্যাসের সৃষ্টি হচ্ছে। প্রথমে কি হচ্ছে? প্রথমে O2 অর্থাৎ অক্সিজেন ইউভি রশ্মির ফোটন কণার জন্য কি তৈরি করছে? 2O তৈরি করছে, অর্থাৎ কম তরঙ্গ দৈর্ঘ্যের O2 তৈরি করছে। তারপরে কি তৈরি করছে? তারপরে O গ্যাস অর্থাৎ অক্সিজেন গ্যাস O2 সঙ্গে বিক্রিয়া করে O3 অর্থাৎ ওজোন গ্যাস তৈরি করছে এবং সেটা অনুঘটক হিসেবে কাজ করছে। এখানে অনুঘটক হিসেবে কাজ করছে। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হচ্ছে। ওজোন স্তর অক্সিজেনের উপস্থিতিতে সূর্য থেকে আগত ইউভি রশ্মির ফোটন কণা বিক্রিয়া করার পরে ওজোন গ্যাস তৈরি হচ্ছে এবং ওজোন গ্যাস কি করছে? পৃথিবীকে রক্ষা করছে, অর্থাৎ সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করছে। এটা আমরা মনে রাখবো। এবারে আমরা ওজোন স্তর ধ্বংস কেন হচ্ছে সেটা সম্পর্কেও জানবো। মূলত বর্তমানে আমরা বিভিন্ন মানে হচ্ছে এয়ার কন্ডিশনার মানে যেটা মানে বলে না ফ্রিজ ব্যবহার করছি, এসি ব্যবহার করছি, এখান থেকে কি বার হচ্ছে? প্রচুর পরিমাণে সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন গ্যাস নির্গত হচ্ছে এবং কি গ্যাস নির্গত হচ্ছে? নাইট্রোজেনের অক্সাইড NO2 N2O3 হ্যালন, এই সকল গ্যাস কিন্তু ওজোন স্তরকে ক্ষয় করছে এবং ধ্বংস করছে। আর ওজোন স্তর যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে? ওজোন স্তর ধ্বংস হয়ে গেলে বিভিন্ন সুমেরু কুমেরু অঞ্চলে পরপর কিন্তু ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ক্ষয় হয়ে গেলে কিন্তু কি হবে? পৃথিবীতে সেই অতিবেগুনি রশ্মিগুলো এসে পড়বে, ক্যান্সার রোগের সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ত্বকের ক্যান্সার, বিভিন্ন মারাত্মক অসুখ। এই যে সিএফসি গ্যাস, অতিরিক্ত পরিমাণের যে নাইট্রোজেন অক্সাইড গ্যাস, হ্যালোন যৌগ, এগুলো থাকার কারণে ওজোন স্তর ধ্বংস হচ্ছে। আর ওজোন স্তর ধ্বংস হওয়ার ফলেই কিন্তু এই ধরনের রোগগুলো কিন্তু আমাদের পরপর হচ্ছে। এবার কোশ্চেন এখান থেকে কিভাবে দিতে পারে? কোশ্চেন দিতে পারে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়।
ওজোন স্তর কিভাবে ধ্বংস হচ্ছে, এইভাবে কিন্তু কোশ্চেন দিতে পারে, তখন তোমাকে টু দা পয়েন্ট এইভাবে কিন্তু লিখতে হবে। এবারে সত্যি কথা বলতে গেলে তোমরা যদি বলো যে স্যার মুখস্থ করে লিখবো, না, কনসেপ্ট বুঝে নাও। কনসেপ্ট বুঝে নিলে তুমি বানিয়ে বানিয়ে নিজের মতো করে অ্যান্সার লিখবে, বেশি নাম্বার পাবে। আর যদি মুখস্থ করে অ্যান্সার লেখো, কম নাম্বার পাবে। কেন বলো তো? কারণ তোমার মধ্যে কতটা ক্রিয়েটিভিটি আছে সেটা কিন্তু একজন পরীক্ষক দেখে। এবং তুমি টু দা পয়েন্ট অ্যান্সার না করে সুন্দর করে 2 নম্বরের কোশ্চেন গুলো বা 2+3 যে 5 নম্বরের কোশ্চেন গুলো, সেইগুলো যদি তুমি অ্যান্সার করতে পারো, দেখবে তুমি খুব ভালো নাম্বার পাচ্ছ। ভৌত বিজ্ঞানে ভালো নাম্বার তোলা কোনো কিন্তু ব্যাপার নয়, কিন্তু সুন্দর করে তোমাকে পড়ে বুঝে নিতে হবে, বছরের প্রথম থেকে পড়তে হবে। চলো, এরপরে আমরা গ্রিন হাউস এফেক্ট অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন কি সেটা আমরা জানবো। দেখো, বিশ্ব উষ্ণায়নের আমি একটা ছোট্ট করে চিত্র বুঝিয়েছি যে বর্তমান পরিবেশ এটা, তারপরে এটা তৈরি হচ্ছে। গ্রিন হাউস অ্যাকচুয়ালি শীত প্রধান দেশে একটা কাঁচের ঘর তৈরি করা হয়। কি জন্য তৈরি করা হয়? এইভাবে কিন্তু কাঁচের ঘর তৈরি করা হয়। এইভাবে কাঁচের ঘরের ভেতরে বিভিন্ন শাকসবজি চাষ করা হয়। এই কাঁচের ঘর, কাঁচ কি করে? কাঁচ সূর্য থেকে আগত আলোক রশ্মি যখন কাঁচের ভেতরে ঢুকলো, কিন্তু হঠাৎ কিন্তু সহজে কিন্তু বেরোতে পারছে না, অবরোধ হচ্ছে, থেকে যাচ্ছে, অর্থাৎ ভেতরে কিন্তু উষ্ণতা বাড়ছে। এই প্রক্রিয়াটা কিন্তু বর্তমানে সৃষ্টি হয়েছে আমাদের পৃথিবীতে। কেন হচ্ছে? প্রচুর পরিমাণে গাছকে কেটে ফেলা হচ্ছে, বিভিন্ন কলকারখানার জন্য, বিভিন্ন দূষণের কারণে পরপর কিন্তু এরকম সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ পরপর বেড়ে যাওয়ার কারণে একটা স্তরের সৃষ্টি হচ্ছে। এই স্তর কি করছে? সূর্য থেকে যে আলোক রশ্মি আসছে, যে উষ্ণতা আসছে, সেটাকে কিন্তু অত সহজে ফেরত দিচ্ছে না, রেখে দিচ্ছে। তাহলে কি হবে? উষ্ণতা থেকে গেলে উষ্ণতা বাড়বে, গ্রিন হাউস এফেক্ট হবে। অর্থাৎ এই জায়গাটায় আমি সুন্দর করে বুঝিয়েছি যে গ্রিন হাউস বা গ্রিন হাউসের এফেক্ট, গ্রিন হাউস কেন তৈরি করা হয়, কিভাবে তৈরি করা হয়, সেগুলো কিন্তু আমি সুন্দর করে লিখেছি। দেখো, ইংরেজি ভাষা গ্রিন হাউস শব্দটির অর্থ হচ্ছে গাছপালা পরিচর্যার জন্য কাঁচের ঘর। এই কাঁচের ঘরের মধ্য দিয়ে সূর্য থেকে ক্ষুদ্র তরঙ্গের আকারে রশ্মি অবাধে প্রবেশ করে এবং ওই ঘরে তাপমাত্রা বাড়ায়। তেমনি পৃথিবীতে বিশাল একটা কাঁচের ঘরের মতো বা গ্রিন হাউসের মতো ঘিরে রেখেছে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প। সৌরশক্তি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের উপর দিয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছালে কিন্তু উত্তপ্ত বিকিরিত দৈর্ঘ্য আলোক লোহিত বা মহাশূন্যে ফিরে যাওয়ার জন্য কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। তখন কি হচ্ছে? বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস এফেক্ট। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। দেখো, আমি চিত্র সহ বুঝিয়েছি, পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন প্রচুর দেয়। গ্রিন হাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন কি, এখান থেকে কোশ্চেন দেয়। এবারে আমরা এই গ্রিন হাউস এফেক্ট থেকে রক্ষা পেতে বা বিভিন্ন যে শক্তি, সেটা হতে পারে সৌর শক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস শক্তি, বায়োগ্যাসের যে ব্যবহার, সেগুলো কিন্তু আমরা বর্তমানে করছি। কারণ কয়লা শক্তি, পেট্রোলিয়ামের শক্তি, যে শক্তিগুলো, সেগুলো পরপর পৃথিবীর যে সম্পদ, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আর পাচ্ছে না। সেগুলোকে আমরা রক্ষা করার জন্য বা আমরা কি করছি? পরিবেশ বান্ধব, পরিবেশের উপকারে আসবে, পরিবেশ নষ্ট হবে না, দূষিত হবে না, সেই জন্য কিন্তু আমরা সৌর শক্তি ব্যবহার করছি, বায়ু থেকে বায়ু শক্তি ব্যবহার করছি, জোয়ার ভাটার শক্তি ব্যবহার করছি, ভূতাপ শক্তি ব্যবহার করছি, বায়োমাস ব্যবহার করছি, বায়োগ্যাস ব্যবহার করছি। এই জায়গাগুলো কিন্তু আমরা ছোট ছোট করে মনে রাখবো। দেখবে তোমরা যে বিভিন্ন সৌর কোষ, সোলার প্ল্যানেট, দেখবে সোলার প্ল্যানেট বাড়িতে কিন্তু সোলার প্ল্যানেট অনেকেরই বসায়, বা দেখবে বিভিন্ন জায়গায় দেখবে এইভাবে দেখবে পাখা লাগানো আছে, সেই পাখা লাগানো ঘুরছে, বা সমুদ্রের জলে টারবাইন ঘোরানো হচ্ছে বাঁধ দিয়ে, তখন সেখান থেকে কিন্তু বিভিন্ন শক্তি উৎপন্ন হচ্ছে, তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের কাজে লাগছে, সেগুলো কিন্তু পরিবেশ বান্ধব হিসেবে কাজ করছে। অর্থাৎ স্থিতিশক্তি বৃদ্ধি বা উন্নয়ন, পরিবেশকে রক্ষা করার জন্য আমরা কিন্তু এগুলো পরপর ব্যবহার করছি। কেন ব্যবহার করছি? কারণ জ্বালানি সীমিত, জীবাশ্ম জ্বালানি সীমিত, পেট্রোলিয়াম, কয়লা, এই যে জ্বালানিগুলো, এই জ্বালানিগুলো কেমন জ্বালানি? জীবাশ্ম জ্বালানি। এগুলো আমরা পরপর তুলে তুলে সেগুলোকে আমরা কি করছি?
শেষ করে ফেলছি সেগুলোকে রক্ষা করার জন্য আমরা কিন্তু এগুলো পরপর করছি। এই জায়গাগুলো আমরা কিন্তু সুন্দর করে মনে রাখবো। আশা করি বুঝতে পেরেছো। কনসেপ্ট আমি সুন্দর করে A to Z সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিতে পারে, বিভিন্ন বায়ু স্তর কি, স্তরগুলো কি কি বিস্তারিত আলোচনা করো, বা এমসিকিউ ঘুরিয়ে ফিরিয়ে এই চ্যাপ্টার থেকেই দিতে পারে। কয়েকটা কিন্তু আমি এমসিকিউ মাঝে মাঝে বলেও দিয়েছি। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসগুলো দেখছো প্রত্যেকটি ক্লাস পরপর দেখো, চেষ্টা করো। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো। ক্লাস 10 এর জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ইংরেজি, বাংলা, গণিত সমস্ত সাবজেক্টের ক্লাস তোমরা এখানে পাবে। সুন্দর করে এইভাবে কনসেপচুয়াল ভাবে এবং এমসিকিউ এবং কি টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সমস্ত কিন্তু আমরা পরপর আলোচনা করব। তোমরা অবশ্যই প্লেলিস্ট চেক করবে, প্লেলিস্টে আমরা প্রত্যেকটি ক্লাস পরপর সাজিয়ে দিয়েছি, তোমরা ওই ক্লাসগুলো অবশ্যই দেখবে। আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাই কিন্তু ক্লাসে লাইক করে নিজেদের প্রেজেন্টটা দিয়ে দেবে। ওকে।